ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় আজ। এর আগে গত বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। এদিকে রায়ের দিন নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করে নুসরাতের মা শিরিন আক্তার আশা করেন নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও ন্যায় বিচার বজায় থাকবে। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। এরপর ওই বছরের 6 এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। আমি উচ্চ আদালত আশাবাদী আমি বিচার হবো ইনশাল্লাহ। এমনকি আমার ছেলেদের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা যেন বর্তমান সরকারে আমাদের দিকে তাকায়। এই ঘটনা যখন ঘটে তখন আমি মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আমি তার 2 বছর পরে এই মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে ব্যাংকের পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হই। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে। ঘন ঘন লোডশেডিং এর কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জ ও নেত্রকোনায় পোল্ট্রি খামারিরা। গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে মারা যাচ্ছে মুরগি, পাশাপাশি ডিমের উৎপাদনও কমেছে। বিদ্যুতের কর্মকর্তারা জানান প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং দিতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, এতে বিপর্যয়ে পড়েছেন মানিকগঞ্জের পোল্ট্রি খামারিরা। তারা জানান ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, কমে গেছে ডিমের উৎপাদনও। কারেন্ট থাকেই না, ধরেন আজকে তো এই যে চলে গেছে আর আসবো এটা ঠিক নাই। শুধু এই মুরগি মারা যায় এটাই না, কিন্তু এই হিট স্ট্রোকের জন্য আমাদের আবার মেডিসিন খাওয়ার লাগে প্রতিদিন 500 থেকে 700 টাকা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যে কারণে হাসপাতাল, কারাগার, শিল্পাঞ্চল সহ বেশ কিছু এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। হসপিটালগুলো আছে, আমাদের যে জেলা কারাগার আছে এবং এই সংশ্লিষ্ট বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এই এলাকাগুলোয় বিদ্যুৎ দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। একইভাবে দুশ্চিন্তায় নেত্রকোনার পোল্ট্রি খামারিরা। বিদ্যুতের অভাবে পর্যাপ্ত বাতাস চলাচল না করায় খামারের মুরগি অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চা ছোট থাকে, এই বাচ্চা কারেন্টে হিট না দেওয়া হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ হয় না। ওষুধ খাওয়ালে ওই যে এগুলা সর্দি সবসময় লাগিয়ে থাকে। লোডশেডিং হলে পানি দিতে পারে না, এরপরে প্রচন্ড তাপে মুরগির সমানে মারা যায়। লোডশেডিং এর কারণে মুরগির পাশাপাশি শ্রমিকদেরও ভোগান্তি বেড়েছে। মুরগির শ্বাসকষ্ট হয়, ডিম কমে যায়, মুরগি মারা যায়। আমরাই চলতে পারি না, তবে এই মুরগি কেমনে থাকবে? জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গরমে ফ্যান বন্ধ থাকলে শেডের ভেতরের তাপমাত্রা দ্রুত বাড়ে। হিট স্ট্রোক হতে রক্ষা পেতে আমরা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করি। অনেক সময় কুলিং করার জন্য পানি, যেমন তার শেডের উপরে পানি প্রবাহিত করা হয়, সেক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান নেত্রকোনায় দিনের বেলা সাধারণত 5 থেকে 10% লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতে চাহিদা বেড়ে যাওয়ায় আরো বেশি লোডশেডিং দিতে হচ্ছে। নেত্রকোনাতেও লোডশেডিং 5 থেকে 10%-এর বেশি নাই। দিনের বেলা, রাতের বেলা হয়তো 30-40%-এর বেশি হয় না। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে সেখানে 1046টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে। এর বাইরে ছোট বড় মিলিয়ে আরো 18,000 খামার রয়েছে। বনশ্রী হালদার, 71। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, পোল্ট্রি খামার লোডশেডিং এ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা এবং খামারিদের ক্ষতি সামলাতে প্রশাসন কোনো পরামর্শ দিয়েছে কিনা জানাবেন।
প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন লোডশেডিং এর প্রভাব জেলার যে পোল্ট্রি খামারগুলো আছে, জেলায় প্রায় 1076টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে, এর বাইরে প্রায় 18,000 খামারি রয়েছে। তাদের উপরে মূলত এই লোডশেডিং এর প্রভাবটা পড়ছে। আমরা জেলার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছিলাম। খামারিরা যেমন বলছে যে এই বিদ্যুতের সংকটের প্রভাবটা সরাসরি খামারিদের উপরে পড়ছে। যেমন বাচ্চা উৎপাদন থেকে শুরু করে পোল্ট্রি বিক্রি পর্যন্ত সব জায়গায় মূলত বিদ্যুতের প্রয়োজন পড়ে। আমরা খামারিদের সাথে একটি বিষয় যেটি কথা বলেছিলাম, হুট করে খামারিদের যে বাচ্চা সংগ্রহ করে বাচ্চার দাম, পোল্ট্রির খাবার সবগুলোই বেড়ে গেছে। মূলত লোডশেডিং এর প্রভাবটাই এটা বাজারে পড়ছে। বাজারে পোল্ট্রি সম্পৃক্ত যত কিছু আছে, খাবার থেকে শুরু করে পোল্ট্রি বাচ্চা সবকিছুর উপরেই মূলত এটার প্রভাব পড়েছে। তবে আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে বলেছিলাম, প্রাণী সম্পদ কর্মকর্তারা যেটি বলেছে যে আসলেই জাতীয়ভাবে লোডশেডিংটা হয়, তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। তবে বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছে যে বিদ্যুতের বিকল্প সৌর বিদ্যুতের ব্যবস্থা করে মূলত খামারিরা কাজ করার জন্য। তবে খামারিরা যেটি বলছে, হঠাৎ করে এই বছর বিদ্যুতের সংকটটায় মূলত খামারিদের উপর বেশ প্রভাব পড়ছে। বিভিন্ন খামারিরা ইতিমধ্যে পোল্ট্রি ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে। যেমন আমরা যে খামারটিতে দাঁড়িয়ে আছি, লক্ষ্য করে দেখবেন এখানে পোল্ট্রি বিক্রি করার পর বাচ্চার দাম, খাবারের দাম বেড়ে যাওয়ায় এবং বিদ্যুৎ সংকট থাকায় তারা নতুন করে বাচ্চা উঠাতে পারছে না। বাচ্চার দামের পাশাপাশি দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা যেহেতু বিদ্যুতের হিট দিতে হয়, এই জন্য বিদ্যুৎ সংকটের কারণে আপাতত তুলছে না। বিদ্যুৎ সংকট সমাধান হলেই বাচ্চা তুলবে বলে জানিয়েছে খামারিরা। আসলে এইভাবেই মূলত বিদ্যুৎ সংকটের প্রভাব খামারিদের উপর সরাসরি পড়ছে। এতে দেখা যাচ্ছে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার যে 10টি উপজেলা, পাশাপাশি সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের 2টি উপজেলা, মোট 12টি উপজেলার জেলার পল্লী বিদ্যুতের অধীনে, এই 12টি উপজেলার যে খামারিরা আছে সবার উপরে সরাসরি এটা প্রভাব পড়ছে। তিশা, নেত্রকোনা থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে। রাত নামলেই অন্ধকারে ডুবে যায় শেরপুরের সীমান্ত সড়ক। শ্রীবর্দীর পাহাড়ি মানুষের নিরাপদ চলাচলের জন্য বসানো 31টি সোলার স্ট্রিট লাইটের 28টি চুরি হয়ে গেছে। এলাকার লোকজনের অভিযোগ, চোরা কারবারিরা তাদের চলাচলের সুবিধার জন্য পরিকল্পিতভাবে নষ্ট করেছে এসব লাইট। এতে বাড়ছে অপরাধ ও নিরাপত্তার ঝুঁকি। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। রাতের সীমান্ত সড়কে আলো নেই, অন্ধকারেই ঝুঁকি নিয়ে চলাচল করেন সীমান্তবাসী ও যানবাহন চালকরা। এই সুযোগে বাড়ছে চোরাচালান, দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। রয়েছে বন্য হাতির মুখোমুখি হওয়ার শঙ্কাও। শেরপুরের শ্রীবর্দীর বালিজুরি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত 31টি সোলার স্ট্রিট লাইট ছিল, কিন্তু লাইট, প্যানেল, ব্যাটারি, এমনকি খুঁটিও চুরি করে দুর্বৃত্তরা। এখন সচল মাত্র 3টি লাইট। এই লাইট গুলো আসলে সুবিধা আছিল, এখন তো চুরচুরটা অনেক বেড়ে গেছে, চুরচুরটারা নিয়ে গেছে। এখন আমরা কিভাবে থাকি, সাপ বিচ্ছু, কত হাতি হুতির ভয়। সন্ধ্যার সময় আমার ঘরে ফিরানো লাগে, হাতি নানান ধরনের সমস্যা, অনেক ভয় থাকি আমরা। এই যে বাতিগুলো দিছিল সরকার, যাই হোক আমার অনেক সুবিধা হয়েছিল। কিছু বাতি নষ্ট হয়ে গেছে, কিছু বাতি মনে করেন চুরি টুরি হয়ে গেছে। পুনরায় যদি আবার দেয় আমার জন্য একটু সুবিধা হয়। এলাকাবাসীর দাবি, রাতে পাহাড় ঘেরা লোকালয়ে নামে বন্য হাতির দল। আলো না থাকায় বাড়ছে ঝুঁকি, মারা পড়ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও বাড়িঘর। রাতে চলাচল কমে যাওয়ার সুযোগ নিয়ে বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। সীমান্ত সড়কে আবারও টেকসই ও নিরাপদ সোলার সড়কবাতি বসানোর দাবি জানান এলাকাবাসী। এই রোডে আমাদের রেগুলার যাতায়াত করা লাগে। মূলত দিনের বেলা আমরা মাল দিয়ে যাই, রাত্রেবেলা ফেরার পথে কালেকশন করা লাগে। এখন রুটটা সম্পূর্ণ নির্জন একটা এলাকায় পরিণত হয়েছে। তো প্রতিদিন আর কি এদিকে মার্কেটে কাজ করি, এখন আমাদের যাইতে যেতে অনেক রাইত হয়, রাইতে আরো হাতে টাকা পয়সা থাকে। এখন একটা মানে লাইট গুলো ছিল আগে, এখন লাইট গুলো নাই। একটা বই কাজ করে, লাইট গুলো থাকলে একটা বই লাগে না। সরকারের কাছে আবেদন করা হলো, লাইট গুলো দিলে পরে আমার সুবিধা হবে। আর দ্রুত নতুন করে সোলার লাইট বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বর্তমান যে অবস্থা সেটা আগে দেখে উপজেলা কমিটিতে সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন লাইট বসানো যেতে পারে বা নিরাপত্তা বৃদ্ধিতে আমরা দেখব কি করা যায়। একই আশ্বাস দিয়েছেন এলাকার সংসদ সদস্য। মেইনটেনেন্স যদি না থাকে তাহলে আসলে এই লাইটিং গুলি টিকানো সম্ভব হয় না। সোলার বেস যে
লাইটগুলি আছে বা ফেন্সিংগুলি আছে। তো এই ব্যাপারে আমি কথা বলবো, কথা বলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। মানুষের জীবনের ঝুঁকি প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধে দ্রুত শ্রীবর্দী সীমান্তে সুরক্ষিত পদ্ধতিতে আলো জ্বালানোর দাবি তুলেছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং এই লাইট চুরির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? হ্যাঁ তিশা, সীমান্ত এলাকায় কিন্তু নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু বিজিবি কাজ করছে। তারা কিন্তু তাদের নিয়মিত টহল কিন্তু অব্যাহত রাখছে। তবে এই যে পাহাড়ি এলাকায়, সে পাহাড়ি এলাকায় কিন্তু বন্য হাতির একটি তাণ্ডব রয়েছে, যেটা ৪২ কিলোমিটার যে সীমান্ত এলাকা শেরপুরের, এই পুরো এলাকায় বিস্তৃত। আরেকটা বড় বিষয় হচ্ছে তিশা, যেটা হচ্ছে সীমান্তে কিন্তু মাদক চোরাচালান এবং অন্যান্য যে চোরাচালানের একটি বড় প্রবণতা বা অভিযোগ আছে। এটা প্রতিনিয়তই হয়। তো স্থানীয়দের যে অভিযোগ, এই চোরাচালান যারা করছে তারা রাতে এই অন্ধকারের পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এই সোলার ফেন্সিং এবং সোলার যে লাইটগুলো তারা কিন্তু বিকল করছে। এটা কিন্তু আসলে স্থানীয়দের অভিযোগ। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির সাথে কথা বলেছি। একটা সোলার যে প্রকল্প ছিল, সেই সোলারের কিন্তু সমস্ত লাইট, অন্যান্য সরঞ্জাম যা আছে সব কিন্তু একদম বিকল এবং নষ্ট এবং চুরি হয়ে গেছে। এবং তারা দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই লাইন আবার নতুন করে মেরামত এবং আরো অন্যান্য জায়গায় নতুন লাইট প্রতিস্থাপনের কিন্তু তারা ব্যবস্থা নিবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। স্থানীয়রা আরেকটা জিনিস আমাদের যেটা জানিয়েছে, যে হাতির যে উপদ্রব রক্ষা করার জন্য কিন্তু ইআরটির একটি টিম রয়েছে। এই ইআরটি সদস্যরা রাতে হাতির আক্রমণ শুরু হলে স্থানীয়দের সচেতন করা যে কাজটা তারা কিন্তু করে, যার কারণে এই অন্ধকার ঘুটঘুটে পরিবেশের কারণে তারা কিন্তু এই কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া এবং চোরাচালান কিন্তু প্রতিরোধ হচ্ছে না, আরো বরঞ্চ বাড়ছে। সেই সাথে বাড়ছে কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং রাতের যে সীমান্ত সড়ক, এই সীমান্ত সড়কে মানুষের যাতায়াতে কিন্তু নানা ধরনের দুর্ঘটনার অভিযোগ প্রতিনিয়তই আসছে। তবে স্থানীয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করবে এবং টেকসই কিভাবে এইটার লাইটগুলো যে মেরামত করা যায় এবং যেন বিকল না হয় সেই ধরনের ব্যবস্থা তারা আমাদের নিবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে যদি সরকার এই পরিকল্পনা গ্রহণ করে, তারা সীমান্তবাসী কিন্তু যে দুর্ভোগ এবং নিরাপত্তা এটা কিন্তু নিশ্চিত হবে বলে আমরা মনে করছি। তিশা, এই ছিল শেরপুর থেকে সীমান্ত সড়কের লাইট প্রতিস্থাপন এবং লাইটের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। বরিশাল বিভাগে ৯৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণের তালিকায়। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয় ভবন নির্মাণের ২৫ বছরের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। স্কুল ভবনের পলেস্তরা প্রায় খসে পড়ায় আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের সংকট আর পরিবেশ স্যাঁতস্যাঁতে হওয়ায় পাঠে মন বসে না তাদের। এসব কারণে স্কুলে কমেছে শিক্ষার্থীর সংখ্যা। ভয় লাগে যদি উপর থেকে সিমেন্ট ভেঙে ভেঙে পড়ে, মানে উপর দিয়ে সব ভেঙে পড়ে, তখন আমরা স্যারেদের কাছে বলি, স্যারেরা আবার অন্য সিটের কাছে যেতে বলে। একটা সমস্যা হয়, মনোযোগ দিতে পারি না। নির্মাণের মাত্র ২৫ বছরের মাথায় আমানতগঞ্জের এনায়েতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ২০২৩ সালে ভেঙে পড়ে। এতে আহত হয় শিক্ষার্থীরা। একইভাবে নির্মাণের ২৪ বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আদর্শ মাতৃমন্দির বিদ্যালয়, কিন্তু বিকল্প ব্যবস্থা নেই বলে সেখানে পাঠদান চলছে। ভবনটি তৈরি হয়েছিল ১৯৯৫ সালে এবং ৫-৭ বছর ধরেই এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ২৩ সালের অক্টোবরে ভবনটি ভেঙে যায়, কিন্তু তার আগে থেকেই ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। ভবনগুলো অল্প সময়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নির্মাণ কাজের ত্রুটির কথা তুললেন প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক। যে পরিমাণ মজবুত হওয়া দরকার, যে পরিমাণ টেকসই হওয়া দরকার, সেটাও হয় না, যার জন্য এই অল্প সময়ের মধ্যে এত পরিমাণ স্কুল ঝুঁকিপূর্ণের মধ্যে চলে এসেছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রকৌশলী কথা বলতে রাজি হননি। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, শুধু নির্মাণ ত্রুটি নয়, এর সাথে পরিবেশগত কারণও জড়িত। ন্যাচারাল কোনো কারণে আনইভেন সেটেলমেন্ট হয়, তাহলে আসলে এইটার মানে হচ্ছে গিয়ে দেখা যাবে একটা অংশ তো বা মানে হঠাৎ করে বেশি সেটেলমেন্ট হয়ে গেল, তখন কিন্তু হচ্ছে গিয়ে ভবনটা মানে পুরো স্ট্রাকচারে তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়।
বরিশাল বিভাগে ৬,২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৯৫৮টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায়। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিধান সরকার, ৭১, বরিশাল। হবিগঞ্জের খোয়াই নদীতে আবার ভাঙন দেখা দিয়েছে। এতে ৪৩ দিনের মাথায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম আবারও প্লাবিত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ মেরামতের কাজে ধীরগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড ৮৮ লাখ টাকা ব্যয়ে বাঁধ মেরামত কাজ শুরু করে। তবে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আবারও পানি ঢুকে পড়েছে। বাঁধটি টেকসইভাবে মেরামত করা না হলে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছে এলাকাবাসী। আমরা জানি না কেন এই দুর্বলতা, যে নদী বাঁধ যারা ঠিকাদার অথবা কন্ট্রাক্টর যারা কাজ পাইছে, এই ৪৭ দিনের ভিতরে এখানে এই বাঁধটা বান্ধা হয়েছে না। আমরা এই অবস্থার মধ্যে আসি, ইটার নেতা বেতা এরা সব কিছুতে এরা কোন দিন বান্ধা বানতে পারে, আকসারা বানটা অনেক আরো আগে বানতে পারে, কিন্তু আসলে গাফাতি হারো তারা বানটা বানছে। আমরা প্লট ও ফ্ল্যাট আকারে বিক্রি হচ্ছে ময়মনসিংহে খাস খতিয়ানে থাকা সরকারি জমি ও লিজের অর্পিত সম্পত্তি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও সাব রেজিস্ট্রারের যোগ সাজসে প্রভাবশালী মহল এসব সরকারি সম্পত্তি দখল করে সেখানে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করেছে। কেউ কেউ দখল করা লিজের সম্পত্তি ডেভেলপার কোম্পানির কাছে বিক্রিও করে দিচ্ছে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদীয়া মৌজার পুরনো গোদারাঘাট থেকে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজের মোড়ের বেড়িবাঁধের কাছাকাছি এলাকার বহু জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র সেই সরকারি জমি প্লট আকারে বিক্রি করছে। মারা গেছে বাবুল মরল আতিক হেগলা সিনহারা এই বিড়িটা কিনা এরম প্লট করছে, করার পরে হনা এই বিড়িটা আবার বাবুল মরলের ছেলেই আবার বিক্রি করছে। আমরা অনেক বছর ধরে থাকি, আমরা বাপদাদা থেকে আইতাছে, তার জন্য আমরা থেকে যেতেছি। কিন্তু এটা সরকারি যদি জায়গা হয়ে থাকে, সরকার তো আমাদেরকে অবশ্যই বলার প্রয়োজন ছিল। এর আগে একইভাবে কৃষ্ণপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ৫.৯৮ একর জমি দখল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই দখলের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জড়িত। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি, এডিসি রেভিনিউ, এসিল্যান্ড, ইওনো এবং সর্বশেষ যে নায়েব, এদের প্রত্যেকটা সেক্টরই এটার সঙ্গে জড়িত। কিছু লোক আছে ক্ষমতাশালী, এরা উপরে লেভেলে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তো করছে। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ শাখার সভাপতি বলেন, সরকারি জমি এভাবে দখল হলেও প্রশাসন নিশ্চুপ রয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান প্রয়োজন। আসলে রক্ষা করার দায়িত্বের জন্য প্রচুর সরকারি কর্মকর্তা আছে ভূমি রক্ষা করার জন্য, কিন্তু তারা সততার সাথে কাজটা করে না। প্রশাসনের ব্যক্তিরা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত আছেন। অবিলম্বে এইগুলি সম্পর্কে দুর্নীতি দমন কমিশন মামলা করুক। সদর উপজেলার এক এসিল্যান্ড জানান, ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া, পাটগুদাম, শিকে ঘোষ রোড, স্টেশন রোড ও জেলা স্কুল রোড সহ বিভিন্ন এলাকার বহু খাস ও অর্পিত সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। আদালতের রায় কোনো পক্ষে গেলে সেখানে আমরা আসলে কার্যক্রম দ্রুত নিতে পারি না, এটা এখানে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে। ২০১৯ সালে ময়মনসিংহ মহানগরে সরকারি জমি দখল করেছে এমন ১,৫০৪ জন সহ জেলার ২,১৬০ জন দখলদার চিহ্নিত করে তালিকা করেছিল জেলা প্রশাসন। শাকিলা সিথি, ৭১। ময়মনসিংহের সরকারি জমি দখল নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানিবেন যে খাস খতিয়ানে থাকা সরকারি জমি ও লিজের অর্পিত সম্পত্তি বিক্রয় নিয়ে কি কি অভিযোগ করছেন এলাকাবাসী? স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে প্রথমত এই যে সরকারি খাস খতিয়ানের জমি এবং অর্পিত সম্পত্তি দখলের সঙ্গে প্রথমত ইউনিয়ন ভূমি পর্যায়ে যে ভূমি কর্মকর্তা রয়েছেন অর্থাৎ নায়েব, তিনি
এসিল্যান্ড, এডিসি, রেভিনিউ এবং কি জেলা প্রশাসক, অর্থাৎ প্রত্যেকটি স্তরের যে যারা কর্মকর্তা রয়েছে তারাই মূলত এটি দায়ী। এবং এটিও বলেছেন যে প্রথমে একটি জাল জালিয়াতির মাধ্যমে দলিল জমির মালিকানা একজনকে দেখিয়ে পরবর্তীতে সেটি আসলে ধারাবাহিকভাবে দখল করা হচ্ছে। আপনি জানেন যে ময়মনসিংহ জমিদার অধ্যুষিত এলাকা ছিল এক সময়ে, কিন্তু জমিদারদের মালিকানা ছিল বেশিরভাগ জমি। এই সমস্ত জমি যখন তারা ভারতে চলে গিয়েছিল এরপর থেকেই মূলত আসলে এই দখল যে উৎসব সেটি আসলে শুরু হয়। তো যেটি বলছে যে আসলে প্রশাসনের নজরদারি এবং তাদের যে একটি ভূমিকা থাকা দরকার, এই ধরনের ভূমিকা না থাকার কারণেই একের পর এক এইভাবে সরকারি মূল্যবান জমি দখল হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর আমলাপাড়া এলাকা। এখানে এই জায়গাটি যদি আপনি দেখেন যে 25% জমির বেশি জায়গা জুড়ে ছিল একটি বিশাল পুকুর। এটি প্রথমে একজন বাচ্চু নামে একজন প্রথমে লিজ নেন এবং তার পরবর্তীতে প্রায় 2 দশক পরে এটি আরেকজনের লিজ নিয়ে এই পুকুরটিকে পুরোপুরি ভরাট করে ফেলেন। এই যে দেখতে পাচ্ছেন যে এটি আসলে পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে এবং চারপাশে বহুতল ভবন করা হয়েছে। এটি সরকারের খাস খতিয়ানে থাকা একটি সরকারি পুকুর ছিল, সেটি নিয়ে এখন প্রশাসনের সঙ্গে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি পক্ষের অর্থাৎ রশি টানাটানি চলছে এর মালিকানা নিয়ে। আমরা সর্বশেষ দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে শেষতক একটি সাইনবোর্ড ঝুলিয়ে একটি রক্ষার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে এইভাবে আসলে সাইনবোর্ড দেওয়া হয়েছে, কিন্তু এটি যে এখন যেভাবে রশি টানাটানি চলছে আসলে সেটি বলা যায় না শেষতক আসলে সরকার এটি দখলে রাখতে পারে না ব্যক্তি পর্যায়ে দখলে চলে যায়। আসলে মূলত এই যে এভাবেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গা মূল্যবান জমি এবং বাবুল হোসেন, আপনি তো আছেন, থাকুন, আমরা হয়তো আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, ময়মনসিংহে সরকারি জমি দখল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। সিরাজগঞ্জে অস্তিত্বহীন চালের কল পাচ্ছে সরকারি চাল সরবরাহের বরাদ্দ। সেসব চালের কলের নেই কোনো সাইনবোর্ড, বয়লারের অস্তিত্ব। তবুও ভুয়া লাইসেন্স দেখিয়ে চালের বরাদ্দ পেয়ে যাচ্ছেই তারা। লোকজনের অভিযোগ, খাদ্য কর্মকর্তাদের যোগ সাজশে বছরের পর বছর ধরে এভাবেই কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সৌরভ সেমি অটো রাইস মিল। বছরের পর বছর সেখানে কোনো কার্যক্রম নেই। অনুসন্ধানে গিয়ে কোনো সাইনবোর্ডও পাওয়া যায়নি। অথচ এই চাল কলটির নামে বছরে 62 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। দেখে যায়, আমি তো আর বরাদ্দ আমি আনতে পারিনি, ওখান তো দেয় আমরা পাইনি। খালি আমি একা তো না, প্রত্যেকে আপনি খোঁজ নিয়ে দেখেন কতগুলো মিল আছে, প্রায়গুলোই এবার সামথিং চলে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লুৎফা সেমি অটো রাইস মিল এবং অমর সেমি অটো রাইস মিল নামে আরও 2টি চালকল দীর্ঘদিন আগে বন্ধ হয়েছে। অথচ 4টি লাইসেন্স দেখিয়ে চাল বরাদ্দ আনা হচ্ছে। আমাদের রায়গঞ্জে 144টা চাউল কল আছে। এই চাউল কলগুলা অধিকাংশ চাউল কলগুলাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের কথা হলো যে এই পরিত্যক্ত চাউল বন্ধ চাউল কলগুলা অর্থের বিনিময়ে বরাদ্দ পাচ্ছে। যে সরকারের কাছে আমাদের দাবি এগুলোর বিরুদ্ধে সঠিক একটা ব্যবস্থা নেওয়া হবে। আর আমি মনে করি বরাদ্দ সব নেওয়া নিতে কোনো রকমের কোনো কাজকর্ম করতেছে না। বাংলাদেশ সরকারের কাছে আবার বিনীত অনুরোধ, তারা যাতে এটা সুস্থ তদন্ত করে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য মতে চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার প্রায় 137টি চাল কলে 18,200 মেট্রিক টন চালের চুক্তি হয়েছে। তবে এগুলোর মধ্যে 70 থেকে 75টি মিলের অস্তিত্বই নেই। অনিয়মের অভিযোগ স্বীকার করে খাদ্য পরিদর্শকদের গাফিলতির কথা জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইন্সপেক্টররা এসে ওনারাও প্রতিবেদন দিচ্ছে যে এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, ওইভাবে তারপর তালিকাটা গেছে। আমি তো 50%-এর বেশি বাদ দিয়ে দিছি। যদি চাকরি থাকতো আরো বাদ দিয়ে দিতাম এবার। আর এগুলো আমার দেওয়া না, লাইসেন্স দেওয়ার অধিকার আমার নাই বা সুপারিশ করার অধিকার না। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন বন্ধ আছে কিনা সেটা আমরা জানা নাই, কিন্তু আমরা যখন বরাদ্দ দিছি, যখন সার্ভে করছি তখন মিল সচল ছিল এবং চালু ছিল, আমরা সেটা দেখেই বরাদ্দ দিছি। তো সুতরাং এটা যদি হয়ে থাকে
আপনারা যদি পরে আমরা আবার ইনভেস্টিগেট করব। চলতি 2025-26 অর্থ বছরে ব্যুরো সংগ্রহে 9টি উপজেলায় 265 কোটি টাকার চাল ক্রয়ে বরাদ্দ দিয়েছে সরকার। শাকিলা সিথি, 71। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে উত্তাল রাঙামালি ও পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর। ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে লঘুচাপের প্রভাবে রবিবার বিকেল থেকে রাঙামালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদী ও সাগর তীরবর্তী এলাকায় মৃদু দমকা বাতাসও বইছে। এর মধ্যে পটুয়াখালীর মৎস্য বন্দর আলিপুর, মহিপুরে অসংখ্য ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল মেঘনা। এর মধ্যে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইঞ্জিন চালিত ছোট নৌযান। নৌ পুলিশ ও কোস্টগার্ডের নজরদারির মধ্যেই ঝুঁকি নিয়ে নদী পার দিচ্ছেন যাত্রীরা, অথচ যাত্রীদের অপেক্ষায় ঘাটে পড়ে থাকছে সরকারি লঞ্চ। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। কখনো বৃষ্টি, কখনো প্রবল বাতাস আর স্রোত, এমন বৈরী আবহাওয়ায়ও থেমে নেই ছোট নৌযান। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে হাতিয়া, গজারিয়া, দৌলদিয়া ও বরিশাল সহ বিভিন্ন নৌরুটে প্রতিদিনই চলছে ট্রলার ও ছোট নৌযান। নিষেধাজ্ঞা অমান্য করেই নৌকা ও স্পিডবোটে যাত্রী পারাপার চলছে। আবহাওয়ার খবর শুনে বেশিরভাগই চলাফেরা করে। যদি কোনো উদ্যোগ অথবা চিঠিরা কোনো দেওয়ার ব্যবস্থা করে তাহলে মানুষের যাতায়াত আরো সুবিধা হবে। মানে এই ছোট ছোট ট্রলারগুলা এগুলা অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে মনে করেন যে দুর্ঘটনা হয়ে যেতে পারে। লাইফ জ্যাকেট আছে ট্রলারের ভিতরে, যাত্রীর জন্য লাইফ জ্যাকেট রাখছি আমরা নিরাপদের জন্য। ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনবল সংকটের কারণে সবসময় পর্যাপ্ত নজরদারি করা সম্ভব হয় না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা অশান্ত সিজন, এই সিজনে আমরা কোনো সি সার্ভে ছাড়া কোনো স্পিড বোট, ট্রলার এগুলো আমরা অ্যালাউ করি না। সাধারণত এই সময়টা আমরা বিপজ্জনক হিসেবে আমরা ধরে নিই। আমাদের লোকবল কম, যার ফলে আমি সব জায়গায় আমি কভার করতে পারি না। যাওয়ার পরে দেখলাম যে বেশ কিছু ট্রলার, স্পিড বোট চলছে। প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনার এই সময়কে ডেঞ্জার জোন হিসেবে বিবেচনা করা হয়। এ সময় নদী ও সাগর উত্তাল থাকায় সরকারি সি ট্রাক ছাড়া ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আল ইমরান, 71। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনার ডেঞ্জার জোনে নিষিদ্ধ করা হয়েছে নৌযান চলাচল। আরও তথ্য জানবো এই বিষয়ে, যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। আতোয়ার, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নৌযান চলাচলের বিষয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ড কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট বন্দর এলাকায়। এখান থেকে প্রতিদিন এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছোট ছোট নৌকা, সি ট্রাক থাকলেও সেক্ষেত্রে সি ট্রাকে সাধারণ মানুষ পারাপার না হয়ে সাধারণ মানুষকে এরকম স্পিড বোট এবং মাছ ধরার নৌকায় পারাপার হচ্ছে। আর এছাড়াও লক্ষ্মীপুরের রামগতি থেকে ভোলা যাতায়াত করছে এবং সেক্ষেত্রে চরগজরিও নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাতায়াত করছে। তো এখন আকাশের অবস্থা অনেক মেঘাচ্ছন্ন এবং এই মুহূর্তে কিছুক্ষণ পরে যখন লক্ষ্মীপুর হয়ে 15 জেলার মানুষ ভোলা, বরিশাল, অন্য জেলায় যখন যাতায়াত করবে তখন তারা আসতে যখন শুরু করবে, ঠিক তারপরে এখানকার যে ছোট ছোট কাঠের নৌকা হয়ে তারা ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, কিছুদিন আগেও এই লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট থেকে তারা বন্ধু সহকারে কয়েকজন এই ছোট ছোট নৌকায় ঘুরতে গিয়ে না ফেরার দেশে চলে গেছেন। একজন মারা গেছেন
এবং সেক্ষেত্রে ডুবুরিরা এসে সেই মৃতদেহ মতিরহাট এলাকা থেকে সাধারণ মানুষ যখন বাঁচতে দেখে তারপরে তাদেরকে উদ্ধার করে। তো এই যে একটা হত্যাকাণ্ড অর্থাৎ নিখোঁজ মৃতদেহ পাওয়া গেল, এরপরও নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের জোরালো ব্যবস্থা থাকার কথা রয়েছে। তবে এই মুহূর্তে সকাল থেকে এসে নৌ পুলিশ এবং কোস্টগার্ড কাউকে দেখা যায় নাই এবং যখন দিন সময় গড়ায় তারপরও কোস্টগার্ড এবং নৌ পুলিশের টহল তেমন দেখা যাচ্ছে না। তবে এই অঞ্চলে রয়েছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং তাদের নিষেধাজ্ঞার যে থাকার কথা এবং নিষেধাজ্ঞা যে তাদের ভূমিকা রাখার কথা তেমনটি দেখা যাচ্ছে না। তবে এই নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ ভাবছে যে জোরালো ভিত্তিতে নৌ পুলিশ এবং কোস্টগার্ডের খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, তাদের দেখা এবং বিষয়টি জরুরি দিয়ে তাদের দেখার দায়িত্ব কথা বলছেন সাধারণ মানুষ। পাশাপাশি বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যে শাহ আলম এই দেখাশোনা করছেন নৌবন্দর এলাকা, তিনি বলছেন তাদের জনবল সংকটের কারণে এই বিষয়টি তারা দেখাশোনা করতে পারছেন না, এতে করে ঝুঁকি থেকেই গেছে। রিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার মনির। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের উদ্যোগে সিলেটে রিটেল পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে সিলেট অঞ্চলের 600-রও বেশি রিটেল এলপিজি ব্যবসায়ী অংশ নেন। উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার ও হেড অফ সেলস শওকত ওসমান জামিল। অনুষ্ঠানে বক্তারা ইউনাইটেড আইগ্যাসের রিটেল এলপিজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের প্রশংসা করেন। এই আয়োজনের মধ্য দিয়ে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করেন আয়োজকরা। চট্টগ্রামে গ্রাহকদের জন্য সুবিধা ও সেবার পরিধি বাড়াতে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে মোবাইল অপারেটর রবি। আর এই উপলক্ষে আয়োজন করা হয় রবি এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরেমনি। অনুষ্ঠানে গ্রাহক সম্পৃক্ততা ও সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10টি প্রতিষ্ঠানকে দেয়া হয় অ্যাওয়ার্ড। এর মধ্যে রয়েছে রেডিসন ব্লু, চট্টগ্রাম বে ভিউ, শেভরন, বেস্ট ওয়েস্টার্ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানে খাবার, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইল সহ বিভিন্ন খাতের 21টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে রবির হেড অফ মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, চট্টগ্রামে গ্রাহকদের জন্য একটি এলিট ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি সেবা সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার কালচারাল একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও সংবর্ধনার আয়োজন করে। ইবতেদায়ী 5ম শ্রেণী ও 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি 2026 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। দেশে প্রথমবারের মতো উদ্ধারকৃত বন্যপ্রাণীর পরিচর্যা ও চিকিৎসার জন্য পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হলো অ্যানিমেল শেড। উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা বিষধর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর চিকিৎসা ও সুরক্ষা দেয়া হচ্ছে এই শেডে। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা গেল 7 বছরে উদ্ধার করেছে প্রায় 8000 বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং বিষধর সাপ। বিপন্ন বন্যপ্রাণীর সুরক্ষায় জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। 2019 সালে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী। এই সংগঠনের সদস্যরা কলাপাড়া সহ উপকূলীয় এলাকা থেকে বিভিন্ন প্রজাতির 6000-এরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সামুদ্রিক ডলফিন, কাছিম, শকুন, ভোদর, গন্ধগোকুল ও ঈগল। শুধু বন্যপ্রাণী নয়, এই সংগঠনের সদস্যরা প্রায় 1400 সাপ উদ্ধার করেছে, যেগুলো বনাঞ্চলে অবমুক্তও করা হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর সংগঠনটিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। সংগঠনটির দীর্ঘ বছরের দাবির মুখে উপজেলা প্রশাসন কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে অ্যানিমেল শেড নির্মাণ করে দিয়েছে। সংগঠনটির উদ্ধারকর্মীরা বলেন, বিপন্ন পশু পাখি যাতে মানুষ শিকার করতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করছেন। সর্বপ্রথম 2021 সালে আমরা একটি জীবিত ডলফিন উদ্ধার করি। বিষধর সাপ
বিশেষ করে শঙ্খিনী, পদ্মগোখরা আমাদের এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। আর সংগঠনের সদস্যরা জানান তারা এলাকা ভিত্তিক সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। এখন মানুষ সচেতন হওয়ায় সাপ মেরে ফেলছে না, পাখি শিকারীর সংখ্যাও কমেছে। চায়না দুয়ারি জালের ভিতরে সাপ এবং গুই সাপ বিভিন্ন ধরনের পাখি আটকা পড়ে মারা যায়। তো যাতে এইগুলো না হয় তো আমরা সেগুলো সচেতনমূলক কাজ করে থাকি। আমাদের অনেক ধরনের এক্সারসাইজ দরকার। আশা করি আমাদের উপজেলা এবং জেলা প্রশাসকের যদি এ সম্পর্কে কোনো সহযোগিতা পাই তাহলে আমাদের কাজটা আরো সহজ হবে। অ্যানিমেল শেড উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক বলেন এই সংগঠনের কার্যক্রম পরিচালনায় সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের যে পার্শ্ববর্তী যে জায়গাটা, এটা ইউনিয়ন পরিষদের জায়গা, এখানে ইউনিয়ন পরিষদের সম্মতিক্রমে আমরা তাদেরকে এই অ্যানিমেল শেডটুকু করে দিয়েছি। সংগঠনে 16 জন দক্ষ সাপ উদ্ধারকর্মী, 30 জন প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকর্মী, 25 জন বন ও পরিবেশ আইন বিশেষজ্ঞ এবং 10 জন কুকুর বিড়ালের প্রাথমিক চিকিৎসায় অভিজ্ঞ স্বেচ্ছাসেবক রয়েছে। শাকিলা সিথি, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।